jealousy. Yeah, this legacy, you gon' see what's left of me. You আচ্ছা, আজকে আমরা ক্লাস 11 এর নতুন একটা চ্যাপ্টার শুরু করুন, যেটা হলো স্ট্যাটিক্স, যেটার মেইন দুইটা টপিক হলো আমরা সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি। তো ভিডিও শুরু করার আগে সবাই কয়ে দিই, যারা এই ভিডিওতে প্রবলেম থাকবো বা কোনো রকমের কোয়েশ্চেন থাকবো এই চ্যাপ্টার বা এই টপিক সংক্রান্ত, তারা ভিডিওর নিচে কমেন্ট বক্সে করতে পারো বা এই নাম্বারে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বা মেসেজও করতে পারো, ঠিক আছে? তো যেটা কইতেছিলাম, স্ট্যাটিক্স জিনিসটা হলো তোমরা স্থিতিবিজ্ঞান, যেখানে আমরা দুইটা মেইন পার্ট, সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি, মানে ভর কেন্দ্র আর ভার কেন্দ্র নিয়ে সেটা আলোচনা করব। তো কোশ্চেনটার মধ্যে বোঝা যায় যে ভর কেন্দ্র একটা আর ভার কেন্দ্র আরেকটা। তো ভর কেন্দ্রটা তো আমরা সবাই এমনি যদি কোশ্চেনের মতো নেই, যদি এটা যদি আমরা বাংলাতে তোমার সন্ধি বিচ্ছেদ করি, তাহলে কি আসে? ভর কেন্দ্র ইকুয়ালস টু ভর যোগ কেন্দ্র। এটার মানে কি? কোনো একটা বস্তু ভর যেটা আছে এটা সবসময় একটা কেন্দ্র দিয়ে কাজ করে, ওইটাকে বলা হয় ভর কেন্দ্র, ঠিক আছে? তো এটা যদি আমি ফিজিক্সের ভাষায় একটু সুন্দর করে, একটু মিনিংফুল ভাবে, একটু গুছিয়ে ছেড়ে লিখি, তাহলে এটা আমরা একটু চেঞ্জ করে লেখানো পারি। যেটার মিনিং আছে এটাই দাঁড়াইব। তো প্রথম কোয়েশ্চেন লেখালো আজকে, কোন বস্তুর ভর কেন্দ্র বলতে কি বুঝো? কোন বস্তুর ভর কেন্দ্র বলতে কি বুঝো? সেটা একটু ক্লিয়ার ভাবে লেখা দিই, তাও বোঝা যায় না। কোন বস্তুর ভর কেন্দ্র বলতে কি বুঝো? সংজ্ঞাটা কি দিব? কোন বস্তু যে অসংখ্য কণার সমষ্টি, কোন বস্তু যে অসংখ্য কণার সমষ্টি, তাদের প্রত্যেকটির উপর এদের ভরের, তাদের প্রত্যেকটির উপর এদের ভরের সমানুপাতিক, সমমুখী, সমান্তরাল বল ক্রিয়া করছে বলে কল্পনা করলে তাদের প্রত্যেকটির উপর এদের ভরের সমানুপাতিক, সমমুখী, সমান্তরাল বল, সমমুখী, সমান্তরাল বল ক্রিয়া করছে বলে কল্পনা করলে, ক্রিয়া করছে বলে কল্পনা করলে ওই সমান্তরাল বল সমষ্টির লব্ধি, ওই সমান্তরাল বল সমূহের লব্ধি যে বিন্দুতে ক্রিয়া করে, যে বিন্দুতে ক্রিয়া করে
তাকে বস্তুটির ভর কেন্দ্র বলা হয়। তাকে বস্তুটির ভর কেন্দ্র বলা হয়। এটা একটা সংজ্ঞা, যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে এটা আমি একটু চেঞ্জ করে অন্যভাবে লিখে দিতাম পারুম, যে কোনো বস্তু যে অসংখ্য কণার সমষ্টি, তাদের প্রত্যেকটির উপর এদের ভরের সমানুপাতিক সমান্তরাল সমমুখী বল ক্রিয়া করছে বলে কল্পনা করলে ওই সমান্তরাল বল সমূহের লব্ধি যে বিন্দুতে ক্রিয়া করে তাকে ওই বস্তুটির ভর কেন্দ্র বলা হয়। অথবা আরেকটা লিখতে পারো, কোনো বিস্তৃত বস্তুর ভর কেন্দ্র হলো এমন একটি বিন্দু যার মধ্যে বস্তুটির সমগ্র ভর কেন্দ্রীভূত আছে বলে কল্পনা করা হয় এবং যার উপর বল প্রয়োগ করলে বস্তুর রৈখিক গতির সৃষ্টি হয়, কিন্তু কোনো প্রকারের আবর্ত গতি সৃষ্টি হয় না। ঠিক আছে, সেকেন্ডটা আশা করি সবাই বুঝছো কম বেশি। কোন বিস্তৃত বস্তুর ভর কেন্দ্র হলো এমন একটি বিন্দু, ধরো এটা একটা বস্তু, এটা ভর কেন্দ্র ধরো এখানে আছে, বা এটা একটা বস্তু, এটার ভর কেন্দ্র ধরো এখানে আছে, বা এটা একটা বস্তু, এটার ভর কেন্দ্র ধরো এখানে আছে। তো ভর কেন্দ্র হলো এমন একটা বিন্দু যেটার মধ্যে বস্তুটার সমগ্র ভর কেন্দ্রীভূত আছে বলে মনে করা হয়, মানে পুরাটা বস্তুর ভর এই জায়গাতেই আছে ধরা হয়। তারপরে কইছে যে ভর কেন্দ্র দিয়ে যদি আমরা বল প্রয়োগ করি, মানে এদিকে যদি বল প্রয়োগ করি, তাহলে বস্তুটার মধ্যে শুধু রৈখিক গতিরই সৃষ্টি হবে, মানে এটা যেরকম আছে এরকমই সোজা যায়। দেখো যদি আমরা উপরে বল প্রয়োগ করি এদিকে, তাহলে এদিকে কেন্দ্র করে এদিকে ঘুরে যাবে। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই, এই প্যানটার যদি আমি এখানে যদি ভর কেন্দ্র আছে, এদিকে যদি বল প্রয়োগ করি তো প্যানটা ঘুরে যাবে, ঠিক আছে, ঘুরে যাবে। কিন্তু এদিকে যদি বল প্রয়োগ করি তাহলে এটা হাত নিয়েই আগায় যাবে, ঠিক আছে। ভর কেন্দ্র বরাবর বল প্রয়োগ করলে তার মধ্যে রৈখিক গতির সৃষ্টি হবে, কিন্তু কোন রকমের তোমার আবর্ত গতি বা ঘূর্ণন গতির সৃষ্টি হইতো না। এটা হলো আমরা ভর কেন্দ্রের সংজ্ঞা, ঠিক আছে। তারপরে ভর কেন্দ্র সম্বন্ধে কিছু জিনিস আমরা জানতে লাগবো, যেমন তোমার এটা তোমরা জানলে হয়তো অবাক হইবা যে এটা সবসময় নেসেসারি না, সবসময় তোমার কম্পালসারি না যে কোনো বস্তুর ভর কেন্দ্র যেটা আছে সবসময় বস্তুর ভিতরেই থাকতে লাগবে। কি করছি বুঝছো? সবসময় এটা নেসেসারি না যে কোনো বস্তুর ভর কেন্দ্র যেটা আছে
এটা সবসময় তোমার বস্তুর ভিতরেই থাকতে লাগবে, বস্তুর উপাদানের বাইরেও ভর কেন্দ্র থাকতে পারে। এটা আমি উদাহরণ দেখাই দেবো। তার আগে ভর কেন্দ্রের বৈশিষ্ট্যগুলি একটু লেখা নেই, যেটি কাজে লাগবে পরে। ভর কেন্দ্রের কয়েকটি বৈশিষ্ট্য বা ধর্ম লেখা। ঠিক আছে, 1 নম্বর, যে কোনো বস্তুর ভর কেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দু, একই বস্তুর একাধিক ভর কেন্দ্র থাকবে না। যে কোনো বস্তুর ভর কেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে, যে কোনো বস্তুর ভর কেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দু, একই বস্তুর একাধিক ভর কেন্দ্র থাকবে না। ঠিক আছে। 2 নম্বর, কোন বস্তুর রৈখিক গতি আলোচনা করার সময় সম্পূর্ণ বস্তুর কথা চিন্তা না করে শুধুমাত্র বস্তুর ভর কেন্দ্রের রৈখিক গতি বিবেচনা করা যায়। কোন বস্তুর রৈখিক গতি আলোচনার সময় রৈখিক গতি আলোচনার সময় সম্পূর্ণ বস্তুর কথা চিন্তা না করে সম্পূর্ণ বস্তুর কথা চিন্তা না করে শুধুমাত্র বস্তুর ভর কেন্দ্রের কথা বিবেচনা করা যায়। যেমন আমরা নিউটনের গতিসূত্র বা নিউটনের সূত্র বা কার্যক্ষমতা শক্তির মধ্যে পড়ছি যে m1 m2 ভরের দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব r। m2 যদি আমরা বড় বস্তু ধরি বা আমরা গ্রহ উপগ্রহরে ধরতাম m1 m2, ওই ক্ষেত্রে আমরা যে ভরটা আছে এটা একটা বিন্দুতেই ধরতাম। তার মানে অ্যাকচুয়ালি আমরা পুরোটা বস্তুর ভর একটা বিন্দুতেই আগে ধরে গেছি। তার লেগে এখানে লেখা আছে যে আমরা পুরোটা বস্তুর ভর একটা বিন্দুতে আছে ধরেই ক্যালকুলেট করি। বস্তু সমষ্টির মধ্যে কোনো একটি বস্তুর ভরের তুলনায় অন্যগুলির ভর নগণ্য হলে বস্তু সমষ্টির ভর কেন্দ্র এবং ওই বস্তুর ভর কেন্দ্র পাই অভিন্ন হয়। বস্তু সমষ্টির মধ্যে কোনো একটি বস্তুর ভরের তুলনায় বস্তু সমষ্টির মধ্যে কোনো একটি বস্তুর ভরের তুলনায় কোনো একটি বস্তুর ভরের তুলনায় বস্তু সমষ্টির মধ্যে কোনো একটি ভরের তুলনায় অন্যগুলির ভর নগণ্য হলে বস্তু সমষ্টি ভর কেন্দ্র এবং ওই বস্তুর ভর কেন্দ্র বস্তু সমষ্টির ভর কেন্দ্র এবং ওই
বস্তুর ভর কেন্দ্র প্রায় অভিন্ন হবে, প্রায় অভিন্ন হবে। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, সৌরমণ্ডলের ভরকেন্দ্র সূর্যের কেন্দ্রে অবস্থিত, কারণ সূর্যের বলের তুলনায় অন্যান্য গ্রহগুলির ভর নগণ্য। যেমন সৌরমণ্ডলের ভর কেন্দ্র সূর্যের কেন্দ্রে অবস্থিত, কারণ সূর্যের তুলনায় অন্যান্য গ্রহগুলি সূর্যের তুলনায় অন্যান্য গ্রহগুলির ভর নগণ্য। 4 নাম্বার, বস্তুর আকৃতির পরিবর্তন ঘটলে ভর কেন্দ্রের অবস্থানও বদলে যায়। বস্তুর আকৃতির পরিবর্তন ঘটলে ভর কেন্দ্রের অবস্থান পরিবর্তন হয়। এটার এক্সাম্পল কিটা, ধরো একটা লোহার বা একটা মোমেরই ধরো মোমের টুকরা আছে, এটারে যদি তুমি একবার গলায় সেরা তুমি এটার একটা চুঙের আকার দাও, তাহলে এটার ভর কেন্দ্র থাকবো অক্ষের মধ্যবিন্দুতে। এটারে যদি তুমি গোলক বানাও তাহলে থাকবো গোলকের কেন্দ্রে। যদি এটারে বর্গক্ষেত্র বানাও তাহলে থাকবো কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। তার মানে ভর কেন্দ্রের অবস্থান যেটা, এটা তোমার আকৃতির পরিবর্তনে পরিবর্তিত হয়। কোন বস্তুর ভর কেন্দ্র তার উপাদানের বাইরেও থাকতে পারে। ঠিক আছে, যে কোনো বস্তুর ভর কেন্দ্র তোমার তার উপাদানের বাইরেও থাকতে পারে। এটারও উদাহরণ আছে, যেমন ধরো একটা ফুটবলের ভর কেন্দ্র কই, ফুটবলের ভর কেন্দ্র ফুটবলের কেন্দ্রে, কিন্তু অ্যাকচুয়ালি ফুটবলের কেন্দ্রের মধ্যে কোনো ম্যাটেরিয়ালস থাকে না, এটা পুরো শূন্য স্থান, কিন্তু তা সত্ত্বেও তার ভর কেন্দ্রটা তার কেন্দ্রে অবস্থিত আছে ধরা হয়। ঠিক আছে, এই হলো 2 নম্বর কোশ্চেন। তারপর কয়েকটা শর্ট কোশ্চেন লেখাই দিই। যেমন আমি একটু আগে আলোচনা করছিলাম, এটার উপরে কিছু শর্ট কোশ্চেন লাগাই দিই, এগুলোর জন্য এক্সামে আয়া থাকে। দুটা কোশ্চেন হলো মাত্র, দেখি আপনি কটা কোশ্চেন হয়। তাহলে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 লেখার আগে এটা তো আশা করি সবাই জানো, লেখো একটি দণ্ডের বা চুঙের ভর কেন্দ্র কোথায়
অবস্থিত। একটা চুং বা দণ্ডের ভরকেন্দ্র কোথায় অবস্থিত? তার অক্ষের মধ্যবিন্দুতে। ঠিক আছে, চুং কিরকম থাকে? এরকম পাইপ। অক্ষ কোনটারে কয়? এটারে। চুঙের সামনের আর পিছের যে তলটা আছে এটা হয় বৃত্তাকার। এই দুই বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা হইতেছে তার অক্ষ। তার ভরকেন্দ্রটা কই থাকে? এই অক্ষের মধ্যবিন্দুতে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, একটি বর্গাকার পাতের ভরকেন্দ্র কোথায় অবস্থিত? এটা কি হইব? বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। বর্গাকার পাতের ভরকেন্দ্র কই থাকে? বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। এই লোকে দুইটা কর্ণ, তার ছেদবিন্দু মানে মিডল। এটা বর্গাকার পাতের ভরকেন্দ্র তার কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। একটি আয়তাকার পাতের ভরকেন্দ্র কোথায় অবস্থিত? এটাও তোমার সেম আনসারই। আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। আয়তক্ষেত্র কিরকম থাকে? এরকম। তার কর্ণ একটা, দুইটা, তার ছেদবিন্দুতে মানে মাঝখানে। নেক্সট কোয়েশ্চেন, একটি ত্রিভুজাকার পাতের ভরকেন্দ্র কোথায়? নম্বর 6, একটি ত্রিভুজাকার পাতের ভরকেন্দ্র কোথায় অবস্থিত? এটা হইব ত্রিভুজের মধ্যমত্রয়ে ছেদ বিন্দুতে। ঠিক আছে, এই হলো একটা ত্রিভুজ, এই হলো তার মধ্যমা তিনটা, এই হলো ছেদবিন্দু। এই জায়গার মধ্যে আমরা ত্রিভুজের যে ভরকেন্দ্রটা আছে এটা এই জায়গার মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে একটি ত্রিভুজাকার পাতের ভরকেন্দ্র কোথায় অবস্থিত? মধ্যমাত্রয়ের ছেদবিন্দুতে। এখন লাস্ট একটা কোশ্চেন করাই দিই। এটা একটু লেন্দি কোশ্চেন প্লাস খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, স্লাইটলি লেন্দি। ওইটা বড় একটা ডেরিভেশন। এখন পর্যন্ত তো কোনো ডেরিভেশন করানো হয়েছে না, তো এটা একটু দেখানো। এটা প্রায় সময় এক জায়গায় আয়া থাকে, আর এটা পরে জড়তা ভ্রামক বার করতেও কাজে লাগবে। তো কোশ্চেনটা হইব
একটি এল দৈর্ঘ্যের সুষম দণ্ডের ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় কর। ঠিক আছে, কি কইছি? একটি এল দৈর্ঘ্যের সুষম দণ্ডের ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় কর। তাহলে এখানে আমরা ধরে নেই, মনে করি দণ্ডটির মোট ভর ক্যাপিটাল এম, দেওয়া আছে দণ্ডের দৈর্ঘ্য ক্যাপিটাল এম। ঠিক আছে, সুতরাং একক দৈর্ঘ্যে ভর ইকুয়ালস টু এম বাই এন। এখন আমরা দণ্ডটা এখানে আঁকি। এই হলো আমরা দণ্ড, এটা ধরো 0, এটা ধরো এল। তাহলে আমরা কি করলাম? দণ্ডটা থেকে x দূরত্বে একটা দৈর্ঘ্য নিলাম dx। ঠিক আছে, এই dx দৈর্ঘ্যের বহর ধরলাম আমরা dm। বুঝা গেছে? তো মনে করি দণ্ডটি x অক্ষের উপর অবস্থিত। চিত্রানুসারে ধরা যাক মূল বিন্দু থেকে x দূরত্বে দণ্ডটি একটি ক্ষুদ্রতর অংশ dx দৈর্ঘ্যের ভর dm। ঠিক আছে, যেহেতু এক দৈর্ঘ্যের ভর m বাই l, সুতরাং dx দৈর্ঘ্যের ভর m বাই l dx। ঠিক আছে, এখন কি করা যাবে? এখন সমগ্র দণ্ডের ভর কেন্দ্র ইকুয়ালস টু উপরে ইন্টিগ্রাল কি হইব? উপরে ইন্টিগ্রাল x dm আর নিচে হইব ইন্টিগ্রাল dm। এখন কইতে পারো যে এখানে ইন্টিগ্রাল কোথা থেকে আছে, কারণ আমরা যে ফর্মুলাটা ইউজ করছিলাম সামেশন xi mi বাই সামেশন m, এখানে আমরা জাস্ট কি করলাম? সামেশনটা বাদ দিয়ে আমরা কি ইউজ করলাম? ইন্টিগ্রাল। দেখো উপরে দৈর্ঘ্য আর ভরের গুণফল, ইন্টিগ্রালের সাথে আমরা লিখলাম দৈর্ঘ্য আর ভরের গুণফল, মানে x আর dm, দৈর্ঘ্য আর ভর। নিচে ভরের সামেশন আমরা এখানে ইন্টিগ্রাল ইউজ করব। ঠিক আছে,
এখন ভ্যালুগুলো বসাবো। ইন্টিগ্রালটা কোথা থেকে করবো? 0 to n, 0 to n। এখন এই dm যে ভরটা, এটা যদি আমি 0 থেকে l অবধি অ্যাড করে যাই, ইন্টিগ্রাল মানে অ্যাড, সামেশনের মতনই ইন্টিগ্রাল মানে অ্যাড। তাহলে আমরা যদি 0 থেকে l পর্যন্ত অ্যাড করে যাই, তাহলে আমরা কি পাবো? মোট ভর ক্যাপিটাল। তার মানে এটাকে আমরা লিখতাম পারি নিচে m আর উপরে 0 to l, x তো যেরকম আছে থাকুক, m/l dx। এই নিচের mটাকে আমরা 1/m করে সামনে নিয়ে ইন্টিগ্রাল m/l, একটা x আছে, x dx। এখানে তো তোমার ইকুয়ালস টু 0 to l, 1/m তো যেরকম আছে থাকবো, আর m/l টা কনস্ট্যান্ট আগে পড়লো, ইন্টিগ্রাল x dx 0 to l। ঠিক আছে, m ক্যান্সেল, থাকবো গিয়েছিল 1/l আর x এর ইন্টিগ্রাল x²/2 লিমিট 0 to l। এখন আমরা লিমিট বসাবো, x এর জায়গায় একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট। তার আগে আমরা 2টা বাইরে নিয়ে আসি, তাহলে 1/12 x² 0 to l, জাস্ট 2টা বাইরে নিয়ে। এখন 1/12 x এর জায়গায় একবার l², x এর জায়গায় একবার 0², থাকবো কি 1/12 l²। এখানে একটা l কাটা, থাকবে গিয়ে কি l/2। তার মানে সমগ্র দণ্ডের ভর কেন্দ্র যেটা আছে এটা l/2 অংশে থাকবে। বুঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে যে যে জিনিসটা তোমরা বুঝতে একটু অসুবিধা হয়, এটা আমি একটু ডিসকাস করে দিই এখানে। যেটা আমার মধ্যে লাগতেছে স্টুডেন্টরা একটু অসুবিধা হইতে পারে, এটা আমি আলোচনা করতেছি। আর যারা বুঝা গেছো তারা তো শেষই, তারাও দেখতে পারো, যারা বেসিকটা একটু ক্লিয়ার হলো। দেখো এখানে প্রথম কথা হলো যে আমরা সামেশন আর ইন্টিগ্রাল এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি। সামেশন মানে হইতেছে এটা 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 মানে ধরো সামেশন আমি দুইটা ওয়েভ আর এখানে মানে তরঙ্গ, একটা এই আর একটা এই। এখানে আমরা ইউজ করুম ইন্টিগ্রাল, এখানে আমরা ইউজ করুম সামেশন। সামেশন মানে কাউন্টেবল, যেটা আমরা কাউন্ট করতে পারি। ঠিক আছে, সামেশন মানে যেটা আমরা গণতে পারো, হইতে পারে অনেক বেশি, হইতে পারে খুবই বেশি ইনফিনিটি অবধি, কিন্তু আমরা কাউন্ট করতে পারো, গণলে গণা যেতে পারে। কিন্তু ইন্টিগ্রাল মানে গণতে পারতাম না আমরা। যেরকম একটা লোহার যে অনুপরমাণুগুলো আছে এগুলো কিন্তু সব যুক্ত আছে, ঠিক আছে, এগুলো সব কানেক্টেড, এখানে কোনো কিছু আলাদা আলাদা নেই। এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রাল ইউজ করব। আর সামেশন কোন সময়? ধরো এক বস্তার ডাল, হ্যাঁ এটার মধ্যে অসংখ্য ডাল আছে, অনেক বেশি ডাল আছে, গুণা খুবই টাফ, কিন্তু ডাল গুণা আমরা গুনতে পারবো, কারণ এটা আলাদা আলাদা আছে, পার্ট পার্ট আছে, এগুলো আমরা গুনতে পারবো। ঠিক আছে, ওই ক্ষেত্রে আমরা ইউজ করবো সামেশন। মনে রাখবো দুইটার কাজ সেম, দুইটার কাজই যোগ করো, যোগ করো। ঠিক আছে, এটাকে বলে লোয়ার লিমিট, এটাকে বলে আপার লিমিট। উপরে লেখা আপার লিমিট, নিচে লেখা লোয়ার লিমিট। ঠিক আছে, কই থেকে কই যোগ করো? 0 থেকে n, 1 to 2, 1 থেকে 2 অবধি যা আছে সব যোগ করো। এখানে 0 থেকে l অবধি যা আছে সব যোগ করো, তাহলে আমার হয়ে যাবে 0 to l। তারপর আরেকটা এখানে যেখানে আমরা কই করলাম, এখানে ইন্টিগ্রালটা করছি x এর ইন্টিগ্রাল x²/2। এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করছি এটা হলো ইন্টিগ্রাল x⁴n dx ইকুয়ালস টু x⁴n+1/n+1। যে পাওয়ারটা আছে পাওয়ারটা উপরে 1+ দিব, নিচে সেম n+1 দেখুন। এখানে ফর্মুলা এটা, এখানে x এর কত আছে পাওয়ার 1, তাহলে x এর ইন্টিগ্রাল যখন করুন x dx তখন
পাওয়ারটা কি গো 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, ঠিক আছে। তারপর দেখো 1 প্লাস 1 মানে 2, পাওয়ার 2 বাই 2, ঠিক আছে। এখন তো আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো। সমগ্র দণ্ডের ভর কেন্দ্র বার করার ফর্মুলা এটাই, সামেশন mi xi বাই সামেশন mi, এখানে জাস্ট সামেশনটা বাদ দিয়ে ইন্টিগ্রালটা আমরা বসাইলাম। আর ইন্টিগ্রালটার মধ্যে যেই আমরা যে এক্সটা ধরছি, এক্স ডিস্টেন্সে ধরছি আমরা ডিএক্স একটা ক্ষুদ্রতর অংশ। তো এই জায়গাটা একটু মনে রাখবা যে এক্স ইন্টু ডিএম হবে। এই জায়গার মধ্যে অনেকে ভুল করে কি এম ইন্টু ডিএক্স করে দেয়, কিন্তু এটা ভুল। কারণ তুমি এমটা তুমি ইউজ করতে পারতো না, কারণ তুমি ওই পার্টিকুলার পার্টটা ভর ধরছো ডিএম, তোমার ডিএম কম্পালসারি ডিএম তোমার ইউজ করতে হবে। আর ডিএমটা কোন জায়গায় ধরছো এক্স দূরত্বে, ঠিক আছে। এম অংশের ভর দেখো, কোশ্চেনটা দেখো এম ইন্টু ডিএক্স আমরা কেন লিখি না, আমরা এরকম কোনো ধরছি না যে ডিএক্স অংশের ভর এম বা ডিএক্স পার্টের ভর এম, এরকম ধরছি না। আমরা ধরছি কি ডিএক্স পার্টের ভর ডিএম বা হ্যাঁ ডিএক্স পার্টের ভর ডিএম, কিন্তু ডিএক্স পার্টটা কই অবস্থিত, কোথায় অবস্থিত, এক্স দূরত্বে অবস্থিত। তার লেগে এক্স ডট ডিএম, আর নিচে তো সামেশন এমআই, সামেশন মানে ইন্টিগ্রাল এমআই বলতে এখানে কি মাসের প্লাস করুন, তো মাস তো আমার ক্ষুদ্র যে পার্টটা, এটা মাস কত ধরছি ডিএম, তার লেগে নিচে ইন্টিগ্রাল ডিএম। দেখো বুঝা গেছে, তুললাম, ঠিক আছে। তাহলে তোমরা ফার্স্ট যে স্ট্যাটিক্স মানে যেটা আমাদের সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি মানে ভর কেন্দ্র এন্ড ভার কেন্দ্র, ফার্স্ট পার্ট ভর কেন্দ্র মোটামুটি শেষ। তো নেক্সট পার্টে আমরা কিছু ভার কেন্দ্র নিয়ে সেটা দেখি আলোচনা করা যায়নি। আর নেক্সট পার্টেও আমরা কিছু ভার কেন্দ্রের আগে আরেকটা পার্ট বুঝাবো, যেটা হলো গিয়ে তোমার কি বলে সাম্য, ঠিক আছে। সাম্য মানে কি এটা আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করে নেবো, ভিডিওটা লেন্দি মানে লাভ নাই। তো তোমরা নেক্সট ভিডিও ওয়েট করো, ওইখানে আমরা সাম্য কি, কখন কোনো একটা বস্তু সাম্যে থাকে ওইটা আলোচনা করো। আর সাম্য অবস্থার সত্য তত্ত্ব অনেক কিছুই আছে, ওইটার টপিকের উপরে বেস করে আমি নেক্সট ভিডিওটা বানাবো। তো আজকের লেগে এতটুকুই থাক, তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো, বাড়িতে পড়ো। আর যদি অসুবিধা হয় ভিডিওর নিচে কমেন্ট বক্সে করো। যারা যারা আমার ভিডিওর মধ্যে আনলাইক করো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, কেন আনলাইক করছো এটা একটু কমেন্টে মেনশন করে দিও, ঠিক আছে। খালি এরকম তো না যে ভিডিও দেখলাম না, না দেখে আনলাইক করে দিলাম, এটা তো হয় না। ভিডিওর মধ্যে অবশ্যই তোমরা কিছু একটা ভালো লাগছে না, তো যদি ইন্ডিকেট করে দাও তাহলে আমার সুবিধা হইব, আমি নেক্সট টাইম এই ভুলটা শুধরাতে বা এই ভুলটা চেঞ্জ করতে আমি চেষ্টা করব। আর আনলাইক দেওয়াটা খুবই ইজি, কিন্তু যদি কয়ে দাও তাহলে মেবি নেক্সট টাইম আর আনলাইক যেটা না করে আমি ওইটার উপরেই কনসেন্ট্রেট করব, ঠিক আছে। তো আজকে থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।